বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সিমলা শাখার ক্যাডেট শাখার পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত পরিচালক স্যার রাজীব হুসাইন স্যার, আর উপস্থিত আছেন আমার সহকর্মী আনিস স্যার এবং জাকারিয়া হুজুর স্যার। উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক মন্ডলী এবং আমার শ্রেণীর ছাত্রছাত্রী, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে ক্যাডেট পরীক্ষার্থীদের বিদায় আমরা দীর্ঘ একটি বছর যথাসাধ্যভাবে চেষ্টা করেছি ভালোভাবে শিক্ষাদান করার জন্য। সেই উপলক্ষে আমরা গত বছরের 2023 সালের ডিসেম্বরের 22 তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু। 23 সালের 22শে ডিসেম্বর থেকে আমাদের ক্লাস কার্যক্রম আমরা শুরু করে দিয়েছিলাম। সেই সাথে আজকে 2025 সালের 2 তারিখ দৈর্ঘ্য একটা সময়। এই সময় আমরা আমাদের শিক্ষক মন্ডলী এবং আমাদের পরিচালক স্যারেরা এবং আমাদের যারা সম্মানিত অভিভাবক আছেন তাদের সহযোগিতায় আমরা আজকে প্রায় সময় শেষের দিকে, আগামী 4 তারিখ হয়তো পরীক্ষার তারিখ সকাল 10টায়। তো এখন আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন, যারা পাঠদান করিয়েছেন, তারা অবশ্যই তাদের দক্ষতার সাথে বিচক্ষণতার সাথে তারা পাঠদান করিয়েছেন এবং শিক্ষার্থী যারা আছে তারা যথেষ্ট তাদের মেধা দিয়ে চেষ্টা করেছে যে আসলে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য তারা যথেষ্ট পরিশ্রম করেছে, এটা আমরা জানি। সাথে অভিভাবক মন্ডলী যারা আছে তারা কিন্তু যথেষ্ট সচেতন, তারা নিয়মিতই আমাদের সাথে যোগাযোগ রেখেছে, কারণ তারাও তাদের দিক থেকেও আমি মনে করবো না কোনো ঘাটতি আছে। তারপরেও হয়তো দেখা যাচ্ছে 100% হয়তো দেওয়া সম্ভব হয় নাই, কিন্তু যতটুকু সম্ভব হয়েছে আমি আশা করি যে এটার উপর ভিত্তি করে আমাদের শিক্ষার্থীরা ভালো একটা ফলাফল আমাদের এনে দিবে, এটা আমরা আশা করি। তো যারা পরিশ্রম করেছে, এখানে আসলে বিষয়টা হচ্ছে যে সর্বোচ্চ মেধাবী যারা, তারাই আসলে ক্যাডেটে চান্স পাবে, এটার কোনো বিকল্প নাই। কারণ এখানে লুকোচুরির কিছু নাই, এখানে 2 নাম্বারের কিছু নাই, প্রশ্ন আউটের কোনো সুযোগ নাই, ঘুষ খোসার কোনো সুযোগ নাই। কাজে এখানে চান্স পাইতে গেলে অবশ্যই ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল নিয়েই তাকে ক্যাডেটে চান্স পেতে হবে। আর ক্যাডেট কলেজটা যেহেতু একটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডেট কলেজ, সেখান থেকে যারা চান্স পাবে, সেখানে যারা চান্স পাবে তারা অবশ্যই বাংলাদেশের টপ লেভেলের যারা স্টুডেন্ট, তারাই একমাত্র চান্স পাবে। আর যারা চান্স পাবে তাদের আসলে ক্যাডেটে চান্স পাইলে আসলে তাদের ভবিষ্যৎটা একটা সুনিশ্চিত বলা যায়। কারণ এখানে যারা ভালো মানের স্টুডেন্ট চান্স পাবে, এরাই তো আসলে দেশের বিভিন্ন বড় বড় জায়গাগুলো দখল করে নেবে, ভালো ভালো পজিশন তারাই দখল করবে। এটা দখল করতে গেলে তাহলে তো অবশ্যই ভালো একটা প্রস্তুতি নিয়ে এই পরীক্ষাটা দিতে হবে। আর যারা চান্স পাবে ইনশাআল্লাহ তাদের কিন্তু আসলে ভবিষ্যৎ নিয়ে অতটা চিন্তা করার কোনো একটা প্রয়োজন থাকবে না। এখানে যারা চান্স পাবে তারা মেডিকেল অফিসার বা ইঞ্জিনিয়ার বা আর্মি অফিসার, এটা সর্বোচ্চ মানের পদগুলো তারা দখল করে বসবে। তাহলে এই আশা যদি আমরা করি তোমাদের কাছে যারা স্টুডেন্ট আছো, তাহলে তোমাদের ভালো পরীক্ষায় ভালোভাবে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। সেই হিসাবে যদি আমি 2-4টা কথা বলি, তাহলে তোমাদের এখন শেষ মুহূর্তে আর পড়াশোনার পিছনে আর না যায়, পরীক্ষায় কিভাবে তোমরা ভালো করবে বা পরীক্ষায় কিভাবে তোমরা শুরু করবে, এটা যদি আমরা বলতে যাই, তাহলে তোমাকে পরীক্ষার হলে যায় তোমাকে একটা টেনশন মুক্ত থাকতে হবে। কোনো এখানে ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ এখানে তুমি স্বাভাবিক এখানে যেভাবে পরীক্ষা দিয়েছো ওইখানে সেভাবেই পরীক্ষাটা দিতে হবে। এখানে তোমাকে কেউ টর্চারিং করবে না বা তোমাকে কেউ এখানে ভয়ভীতি দেখাবে না, তাহলে তোমার ভয় পাওয়ার কোনোই কারণ নাই। কারণ তুমি যদি স্বাভাবিকভাবে থাকো, তাহলে তোমার স্বাভাবিক যে প্রস্তুতি আছে সেটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে, পরীক্ষাও ভালো হবে। কারণ অনেকেই দেখা গেছে যে যেটা হয় সেটা পরীক্ষার হলে যায় তাই কি হয়ে যায়, নার্ভাস ফিল করে। এটা আসলে করার দরকার নাই। তুমি এখানে নার্ভাস ফিল করতে যাই তুমি অনেক কিছু হারিয়ে ফেলবা, কারণ যেটা জানা জিনিস, যেটা মুখস্থ জিনিস, সেটা তুমি ভুলে যাবা। কাজে এখানে নার্ভাস ফিল করার কোনো মানে নাই। সুতরাং তুমি তোমার স্বাভাবিক ব্যবস্থা ঠিক রাখবা, রাইখে তুমি পরীক্ষার হলে তোমাকে পরীক্ষার প্রস্তুতি ভাবে নিতে হবে। বিশেষ করে তোমাদের যেটা আছে, যেটা এই অ্যাডমিট কার্ডে প্রবেশপত্রে যেটা আছে, সেটা একটা ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে। এই যে ইন্ডেক্স নাম্বারটা দেওয়া আছে, এই ইন্ডেক্স নাম্বারটা এইখানে উপরে দেখো ইন্ডেক্স নাম্বার আছে। এখানে ইন্ডেক্স নাম্বারটা একেবারে এই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটা কলাম আছে, ঘর আছে, এখানে কিন্তু ওএমআর আছে। এখানে তোমাদের লিখে, এটা তোমাদের শেখানো হয়েছে, এখানে লিখে ওইটা সুন্দর করে পূরণ করতে হবে। তুমি সুন্দর করে যদি পূরণ না করতো, যদি কাটাকাটি করো, তাহলে কিন্তু সমস্যা আছে। তুমি ভালো পরীক্ষা দিলা,
কিন্তু তুমি এটা ভুল করছো, তাহলে তো তোমার রেজাল্ট আসবে না, তাহলে কিন্তু রেজাল্টটা আসবে না। ভালো ফলাফল, ভালো লেখার পরেও তোমার এখানে ফলাফলটা ভালো হবে না। কাজে তোমাকে এটা সতর্কতার সাথে এটা পূরণ করতে হবে। আচ্ছা, এরপরে এখানে যেটা তোমাদের অ্যালাউড না, পরীক্ষার হলে যেটা অ্যালাউড না, সেটা হচ্ছে যে আমি একটু যদি এক নজর পড়ি, সেটা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে যে দিস অ্যাডমিট কার্ড মাস্ট বি প্রিন্টেড এন্ড টু বি ক্যারিড টু দ্য এক্সামিনেশন সেন্টার। মানে এই অ্যাডমিট কার্ডটা প্রিন্টেড কপি, এটাকে তোমাকে অবশ্যই মানে পরীক্ষার হলে এটা নিয়ে যেতে হবে। তারপরে নাম্বার 2, নো ডকুমেন্টস অর ইনস্ট্রুমেন্ট উইল বি অ্যালাউড টু দ্য এক্সামিনেশন সেন্টার other than geometry box, writing materials, and 12 ইঞ্চি রুলার এন্ড ক্যালকুলেটর। অ্যানালগ ক্যালকুলেটরটা হবে অ্যানালগ, মানে ডিজিটাল বা ওই যে সায়েন্টিফিক ক্যালকুলেটর না। তার মানে এখানে যেটা বলছে যে তোমাকে শুধু জ্যামিতি বক্স, তারপরে লেখার যে ইনস্ট্রুমেন্ট গুলো, আর 12 ইঞ্চি রুলার এবং অ্যানালগ একটা ক্যালকুলেটর তুমি হলে নিয়ে যেতে পারবা। নাম্বার 3, নো সায়েন্টিফিক ক্যালকুলেটর, cell phone, smartwatch or any other device will be allowed in examination hall। তার মানে এগুলো মানে অ্যালাউড না। তোমার কি কি অ্যালাউড না, মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর, তারপরে সেল ফোন অর্থাৎ মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেটা স্মার্ট ওয়াচ আছে ঘড়ি, এটাও অ্যালাউড না। তো তারপর নাম্বার 4, অ্যাপ্লিকেন্ট মাস্ট রিপোর্ট টু দ্য এক্সামিনেশন সেন্টার বিফোর 9:15 hours। তার মানে 9:15 সময় তোমাকে ওইখানে রিপোর্ট করতে হবে, তুমি এখানে অ্যাটেন্ড থাকতে হবে। মানে এখানে যেহেতু এখানে কি হবে, সেখানে অনেক স্টুডেন্ট যাবে, এগুলো সিরিয়ালি যাবে, কিন্তু এখানে মানে একটা সুশৃঙ্খলার সাথে যাইতে হয়। আমরা যদি যাই এই যে হুড়োহুড়ি করে একসাথে যাই, এরকম সিস্টেম নাই। একেবারে তোমাকে একজনের পিছনে আরেকজনের লাইন ধরে যেতে হবে, তাহলে এখানে সময়ের ব্যাপার স্যাপার আছে, কাজে তোমাকে আগেই যেতে হবে। তারপর আসো applicant cannot leave examination hall without permission from the visitor during and after the completion of examination। অর্থাৎ তুমি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হল ত্যাগ করতে পারবে না, এবং ভিজিটরের অনুমতি ছাড়া তুমি হল ত্যাগ করতে পারবে না, অনুমতি নাই। তারপরে আছে applicant will be expelled for adopting unfair means or violation of examination hall discipline। এখন তুমি যদি মানে এখানে শৃঙ্খলতা ভঙ্গ করো, তুমি যদি অসৎ উপায় অবলম্বন করো, তোমাকে এখানে বহিষ্কৃত করতে পারে। তারপরে 7 নম্বর হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট শুড প্র্যাকটিস দ্য সিম্পল ওএমআর। তোমাকে অবশ্যই এটাকে প্র্যাকটিস করে যেতে বলছে, মানে এই কারণেই বলছে যে তুমি যেন এখানে ভুল না করো। গেল এটাই বিষয়টা। তারপর তুমি যখন হলে যাবা, তখন সেখানে তোমাকে মেইন গেট, 2টা গেট থাকবে ছেলেদের জন্য, 2টা গেট, একটা প্রথম গেট, এই প্রথম গেট থেকে মানে 2য় গেট পর্যন্ত অভিভাবক অ্যালাউড, তারপরে 2য় গেট থেকে অভিভাবক অ্যালাউড না। সেখান থেকে তোমাদের মানে এই যন্ত্রপাতিগুলো হাতে নিয়ে ওইখানে দাঁড়াইতে হবে, কারণ এখানে প্রথমে একটা চেক করে তোমাদের ভিতরে ঢোকাবে, ভিতরে ঢোকানোর পরে তোমাকে ওইখানে মাঠে দাঁড় করাবে। তো হ্যাঁ, সুশৃঙ্খল ভাবে তোমাদের লাইন করে দাঁড় করানো হবে। তারপরে ওরা ভিতরে যারা আছে, ওরা তোমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে। সেখানে তোমাদের কোথায় কার কোন হলে আছে, কোন রুমে আছে, কোন বিল্ডিং আছে, ওরা এগুলোকে তোমাদের বিস্তারিত বলে দিবে এবং তোমাদেরকে সাথে নিয়ে যাবে। কাজে তোমাকে হলের রোল নাম্বার খোঁজার প্রয়োজন নাই, এবং মানে এটা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, এটা ওরা যথেষ্ট ভাবে ওরা সহযোগিতা করবে। তারপরে দেখা যাচ্ছে তুমি হলে যখন যাবা, তখন হয়তো কিছু সময় আগেই তোমরা হলে পৌঁছবা। তারপর হয়তো ওইখানে টিচার যারা আছে তারা আসবে, ডিউটি যারা করবে তারা আসবে। আসার পরে হয়তো কিছু তাদের দিক নির্দেশনা দিবে, কি করা যাবে আর কি করা যাবে না। দিক নির্দেশনা দেওয়ার পরে হয়তো খাতা দিবে। খাতা দেওয়ার পরে খাতা তোমরা অলরেডি মানে আমরা খাতাগুলো দেখাইছি, যে সিম্পল আমরা দেখাইছি যে এটা হচ্ছে সেপারেট করা খাতা থাকবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এগুলোকে সেপারেট করার জন্য কালার্স পেপার দেওয়া থাকবে। এই পেপার অনুযায়ী ওই সাবজেক্টটা ওইটুকুর মধ্যে লিখতে হবে, ওইটুকুর মধ্যে লিখতে হবে। সেটা এখন যদি ধরো কোনো লুটশিট দিতে হয়, তাহলে ওই লুটশিটের উপরে নাম লিখতে হবে যে বাংলার জন্য, লিখে এটা নিচে সেলাই করে দিতে হবে। আর আসলে প্রয়োজন পড়ে না, যথেষ্ট পরিমাণ কাগজ দেওয়া থাকে, যাতে তোমার অতিরিক্ত লুটশিট না নেওয়ার প্রয়োজন হয়। মানে এই পরিমাণই কাগজ দেওয়া থাকে, বরঞ্চ হয়তো বেশি হবে এরকম। তারপরও যদি লাগে, হ্যাঁ, কারো কারো লেখা একটু বড় থাকে, যদি লাগে তাহলে ওই যে বিষয়ের জন্য নিবা সেই বিষয়ের নাম লিখে সেলাই করে দিতে হবে। তারপরে দেখা, এখন পরীক্ষা হলে তুমি যেটা দিবা সেটা হচ্ছে যে তোমাকে একটু আমরা সিরিয়াল করিয়ে দিচ্ছি আমরা অলরেডি, যে প্রথমে গণিতটা দিতে হবে, তারপরেই দিবা ইংরেজি, মানে এই 2টা সাবজেক্ট প্রথমে দিয়ে দিবা। তারপরে বাংলা, ইংরেজি এগুলো একটু পরে সিরিয়ালে দিবা। কারণ হচ্ছে যে গণিত যদি তুমি আগে না দাও, শেষে দিলে তুমি লিখে শেষ করতে পারো। কারণ হচ্ছে টেনশনের সময় হিসাব কিতাবের জিনিস করা যায় না। এখানে দেখবা যে যোগ করতেও ভুল করবা,
কাজে এটা একটু আগেই দিতে হবে, এটা একটু সময় বেশিও লাগবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাকি সাবজেক্ট গুলো কিন্তু আসলে তুমি তাড়াহুড়া সময় শর্ট সময়ে মুখস্থ বিদ্যা যেগুলো সেগুলো কিন্তু লিখতে পারবা। কাজে তুমি গণিত আগে দিবা, দ্বিতীয় নাম্বারে ইংরেজি দিবা, তৃতীয় বাংলা, তারপরে সাধারণ জ্ঞান। অথবা বাংলার আগে যদি তুমি সাধারণ জ্ঞান দিতে চাও দিতে পারবা, কিন্তু ওই প্রথম দিকে ঠিক রাখতে হবে। আমাদের আসলে যে কোনো জায়গায় যদি মূল্যায়ন হয়, কোনো জায়গায় যদি তোমাকে মূল্যায়ন করে, তাকে গণিত ইংরেজি মার্কটা আগে এটা তারা ফলো করে। এখানে বিগত যারা চান্স পেয়েছে তারা কিন্তু গণিতে আগে দিতে হয়েছে। আর বিশেষ করে দেখো যে যখন মানে কোনো ইন্টারভিউ দিতে গেলে আগে এরা দেখবে যে এই গণিতে কি তাদের মেধাটা কেমন, ইংরেজিতে মেধাটা কেমন, এগুলো কিন্তু বেশি যাচাই করে। কাজে এইগুলোতে নাম্বার উঠাইতে হবে। আর যেহেতু পরীক্ষার পরে রেজাল্ট যখন দিবে তখন কিন্তু নাম্বার দেখা যায় না। কাজেই কাজেই দেখা যাচ্ছে যে আসলে ওরা কিভাবে মূল্যায়ন করবে, যে আমার ক্ষুদ্র ব্রেনে আমি যেটা বুঝি আসলে একজন স্টুডেন্টকে বেশি মূল্যায়ন করার জায়গা হচ্ছে গণিত ইংরেজিতে। কাজে এই দুই জায়গায় নাম্বার বেশি উঠানোর চেষ্টা করতে হবে। তো এখন আসলে কোনো মানে ঘাবড়ানোর কিছু নাই, এখানে তুমি স্টেপ বাই স্টেপ তুমি দিয়ে যাবা। এখন হয়তো গণিত আগে দিলা, একটা অঙ্ক তুমি পারতেছো ঠিক আছে, কিন্তু ওইটা নিয়ে আরো বেশি সময় নষ্ট না করে স্টপ রাখে পরের সাবজেক্টে চলে যাবা। কারণ এখানে তোমার যাইতে কোনো বাধা নাই, তুমি অন্য সাবজেক্টে যাইতে কোনো সমস্যা নাই। কারণ এটাকে তোমাকে বলবে না যে তুমি এটা বাদ দিয়ে লিখতেছো, এটা বলার সুযোগ নাই, কেউ বলবেও না। কাজে তুমি আমাদের সিরিয়ালটা মেনটেন করবা, করে তুমি পরীক্ষার হলে ওইভাবে পরীক্ষাটা দিবা। তারপরে হয়তো দেখা গেছে যে 1 ঘন্টা পর একটা মানে সংকেত দিবে, তারপরে ফাইনালি 5 মিনিট আগে একটা সংকেত দিবে। 5 মিনিট আগে সংকেত যখন দিবে তখন তোমাকে একটু কি করতে হবে, তোমাকে প্রস্তুতি নিতে হবে, খাতা গোছাইতে হবে, সেলাই করা রাখতে পারে। তারপরে যখন তুমি শেষ হবে তখন তোমার এই প্রশ্নটা তুমি নিয়ে আসতে পারবা না, এটা অ্যালাউড না। প্রশ্নটা তোমাকে কি করতে হবে, খাতার ভিতরে ঢুকাই দিয়ে চলে আসতে হবে। কারণ এটা ওরা দিক নির্দেশনা দিয়েও দিবে, তারপর আমি বলে দিলাম হ্যাঁ যে প্রশ্নটা খাতার ভিতরে ঢুকাই দিয়ে আসতে হবে, কারণ এটা বাইরে মানে বের করার কোনো অনুমতি নাই। কাজে তোমাকে এটা সাবধান থাকতে, তুমি হয়তো চিন্তা করলো আমি নিয়ে গেলাম কে দেখবে, না এরকম করা যাবে না। ওরা হয়তো প্রশ্ন খাতার ভিতরে না পাইলে হয়তো মূল্যায়নই করবে না, এরকম হইতে পারে। কাজে নির্দেশনা মানতে হবে, হ্যাঁ নির্দেশনা মানতে হবে, নির্দেশনা যেটা সেটা তোমাকে অবশ্যই মানে পালন করতে হবে। তাহলে এটা কাজটা করতে হবে এক। দ্বিতীয় হলো যে তুমি তারপরে তারা যেটা করবে সেটা হচ্ছে যে তোমাদের আবার যে তুমি তাড়াহুড়া করে বেরিয়ে আসবা তা কিন্তু বেরোতে দিবে না। ওদের নির্দেশনা অনুযায়ী তোমাকে আবার সিরিয়াল ধরে মাঠে আসতে হবে, সিরিয়াল ধরে মাঠে আসতে হবে, তোমাকে মাঠে দাঁড় করাবে, লাইন বাই লাইন দাঁড় করাবে। লাইন বাই লাইন দাঁড় করার পরে তোমাকে আবার কি করবে, যে ওরা নির্দেশনা অনুযায়ী একটা একটা করে লাইন ছেড়ে দিবে। মানে এখানে দেখবা যে মানে হতাশ হওয়ার কিছু নাই, যারা আমরা বাহিরে থাকবো বা যারা ভিতরে থাকবা তোমাদের এটা চিন্তিত হওয়ার কারণ নাই, কারণ এটা একটু সময় লাগবে। যখন ছেড়ে দিবে তখন প্রায় 1-2 ঘন্টা সময় লাগবে, মানে হতাশ হওয়ার কিছু নেই। কারণ ওরা মানে স্টেপ বাই লাইন ছেড়ে দিবে, যার জন্য একটু সময় লাগবে। ওইখানে তো একটা আর্মি প্রতিষ্ঠান, কাজে এটা সুশৃঙ্খলতা অবশ্যই তারা পালন করবে, আমাদের মতো বা অন্য প্রতিষ্ঠানের মতো তারা করবে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হইলো সেটা হচ্ছে যে মানে ক্যান্ট পাবলিকে যেটা পরীক্ষা হবে, ছেলেদের পরীক্ষা যেটা হবে এটার গেল। যদি গার্লসের যারা পরীক্ষা দেবে মেয়েরা, তাদের হচ্ছে যে মাঠের ভিতর থেকে একটা বাউন্ডারি থাকবে, এই বাউন্ডারির ভিতরে থেকে তোমাকে একাই যাইতে হবে, একেবারে কলেজের ভিতরে একাই যাইতে হবে। সেখানে তাও তোমাকে ওই মানে লাইন ধরে যেতে হবে, লাইন ধরে যেতে হবে। ভিতরে যাই গেলে ওইখানে কলেজের গেটের সামনে গেলে ওরা ওইখানে আছে, ওরা যথেষ্ট হেল্প করবে, সেম ভাবে হেল্প করবে। যাই ওইখানে যাই ওরা পৌঁছাই দিবে, হলে পৌঁছাই দিবে। ভিতরের কার্যক্রম আগে যেটা বলছি সেম, তারপর বাহির বের হওয়ার সময় সেম, ওরা যেভাবে নির্দেশনা দেবে ওইভাবে বের হতে হবে। দুইটা পরীক্ষা দুই কেন্দ্রে হবে, একটা গার্লস ক্যাডেট কলেজে মেয়েদের জন্য, আর ক্যান্ট পাবলিকে হবে ছেলেদের জন্য। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। তো ওইখানে গেলে এরকমই পাবা, কারণ আমি এখানে গেছি দেখছি, এই জন্য আমি বলতে পারতেছি। তো এখন হচ্ছে যে তোমরা এইভাবে তোমাকে পরীক্ষা দিতে হবে। আর সেখানে অবশ্যই মানে কিন্তু 1 ঘন্টা আগেই যেতে বলা হয়েছে, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। যে যেখানে থাকো সমস্যা নাই, যারা নিরালা গেস্ট হাউসে থাকবা তারা তো আমরা সাথে থাকবো, তারা আমরা নিয়ে যাব। যে সেটা হচ্ছে যে আমরা 2টা দল হব, ছাত্ররা থাকবে, আমরা থাকবো, 2টা দল হবো। এক দল যাবে হয়তো মানে গার্লস ক্যাডেট কলেজের দিকে, আর এক দল যাবে ক্যান্ট পাবলিকের দিকে। আমরা যাই দুই দল মানে স্টুডেন্টদের সাথে, অভিভাবকেরাও যাবে, সাথে নিয়ে যাব। এভাবে আবার আসার সময় যেটা হবে সেটা হচ্ছে যে বের হওয়ার সময় একটু বলে রাখি, যেটা সেটা কি করতে হবে। বের হওয়ার সময় মানে আমরা গেটের বাইরে দাঁড়ায় থাকবো, অভিভাবক দাঁড়ায় থাকবে। এটা যদি গার্লস ক্যাডেটের ক্ষেত্রে হয়, আমরা ওইখানে রশি দেওয়া থাকবে, বাউন্ডারি করা থাকবে। এই বাউন্ডারির এই পাশ দিয়ে সব অভিভাবক টিচার মন্ডলী যারা আছে তারা দাঁড়ায় থাকবে। এটা হলো আসলে নিয়ম কানুনের বিষয়। তো পড়াশোনার বিষয়ে যদি একটু বলি, যে এখন তো আসলে একেবারে লাস্ট আওয়ারে যায়, আসলে এখন নতুন কিছু পড়ার কোনো সুযোগ নেই। যেগুলো রিভিশন ওগুলোই করতে হবে, এবং সেটা এমন ভাবে করতে হবে যে তুমি যেগুলো একটু মানে ক্রিটিক্যালি আছে বা মানে একটু কঠিন আছে, এগুলোকে একটু ভালো করে দেখে যেতে হবে। যেগুলো ইজি সহজ এগুলো আসলে এক নজর করে দেখে গেলে চলবে। আর হয়তো দেখা যাবে যে এখন অনেক কিছুই তোমাকে অ্যাভয়েড করে যাইতে, তুমি রিভিশন করার সুযোগই পাবে না। কাজে এগুলো অত চিন্তা করার দরকার নাই।
এখন তুমি একটা টানা যতটুকু সম্ভব ততটুকু রিভিশন করতে হবে। যে বইগুলো না নিয়ে গেলে চলবে না, এই বইগুলো সাথে নিতে হবে, যেগুলো আসলে আসলে দরকার নেই, কারণ অনেক বোঝায়, অনেক তো ভারী হয়ে যাবে। এগুলো আসলে যদি দরকার না থাকে সেটা নেওয়া দরকার নেই। তবে বিশেষ করে যেটা নিতে হবে সেটা হচ্ছে যে আমাদের সাহিত্যে যে বেসিক গাইডটা আছে, বেসিক গাইডের মধ্যে পর্যাপ্ত করা আছে এখানে। তারপরে আমাদের যে মডেল টেস্ট যেটা আছে 50 সেটের 10 সেটের, এটা সাথে রাখতে হবে। হ্যাঁ, আর বুট বই যেগুলো আসলে গুরুত্বপূর্ণ এগুলো একটু সাথে রাখতে হবে। তো এগুলো আর যেগুলো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় আসলে না নিয়ে যায় পড়ার সময় হবে না, অযথা টাইনে নেওয়া দরকার নাই। তো ওইখানে লাস্ট আওয়ারে যায় তুমি যেটা চোখে থাক পড়বা, তুমি এক মনোযোগ যেটা দেখবা, ওটা হলে গেলে কিন্তু ওইটা আসলে ওইটা আগে চোখে ভাসবে। কাজে তোমাকে 5টা মিনিট সময় পেলে তোমাকে এটা পড়তে হবে, একটু বইটা খুলে পড়তে হবে। আমি এর যাবত যা দেখছি যারা টেনে যায় তারা দেখি যে যাইতে পড়তে পড়তে যায়, বইটা খুলে পড়তে পড়তে বসে বসে পড়তে পড়তে গেছে। তোমাদের মতো যদি তোমরা যদি একটু একটু যখনই সময় পাবো, এই কয়টা দিন, আর কয়দিন আছে, একদিন তুমি যতটুকু চেষ্টা করবা, তুমি যতটুকু এই মুহূর্তে লাস্ট আওয়ারে যা দেখবা এটা কিন্তু মাথায় থাকবে, এটা কিন্তু মাথায় থাকবে। তো এইভাবে তোমাকে একটু চিন্তা করে তোমাকে এই একটা দিন বা 2টা দিন তোমাকে পড়তে হবে। আর যে যেখানেই থাকো না কেন সেখানে একটু পড়ার পরিবেশ তৈরি করে কিছু 1-2 ঘন্টা যদি সময় পাওয়া যায় তাহলে তোমাকে ওইখানে একটু পড়তে হবে। ঠিক আছে, আত্মীয় বাসায় গেছো, লজ্জার কিছু নেই, তোমার এর দরকার নাই, তুমি তোমার কাজ করতে হবে। ঠিক আছে না? এখন হোটেলে গেছো, হোটেলে যায় তুমি যায় তোমার কাজ নাই, তুমি যদি সময় পাও তুমি তোমাকে পড়তে হবে। তো এখন সকালবেলা ঘুম থেকে যেটা দিন নির্দেশনা দেওয়া হবে, আমাদের হোটেলে যারা থাকবে আমরা তো ওইখানে আমরা নির্দেশনা দিয়েই দিব রাত্রে, দিয়ে ওইভাবে সকালবেলা কখন উঠতে হবে, কি করতে হবে আমরা হোটেল থেকে বলে দিব। তো তোমাদের ওইভাবেই কাজটা করতে হবে। যারা বাইরে থাকবে তারা একটু মানে সচেতনতার সাথে কাজটা করতে হবে, যেন যেহেতু একটু দূরে যারা থাকবেন তারা কিন্তু মানে যাতে জেমে না পড়েন, ওই হিসাব করে একটু সময় মেনটেন করতে হবে। মানে সবকিছু মানে একটু হিসাব কিতাব করেই চলতে হবে। একটা আমরা যদি 10 মিনিট আগে যেয়ে পৌঁছি তাতে সমস্যা নাই, কিন্তু 10 মিনিট পরে গেলে সমস্যা। তার কি সমস্যাটা হবে, সে এই সময় ওভার হয়ে যাওয়ার কারণে তার মধ্যে একটা টেনশন ফিল করবে, এটা তাকে অনেক কিছু হারিয়ে দিবে মাথা থেকে, স্মৃতি থেকে। কাজেই 10 মিনিট আগে গেলে আমার সমস্যা নেই, মানে ওই সময়টা আমাদের সবাইকে মেনটেন করতে হবে। তো এটা হলো একটা। আর হচ্ছে যে ফাইনালি আমরা যে যতটুকু আমাদের সম্ভব আমরা পড়ানোর চেষ্টা করেছি, যতটুকু আমরা আমাদের সাধ্যমতো আমরা যতটুকু তোমাদের দেওয়ার দরকার আমরা দিয়েছি, হয়তো তারপরেও 100% বলা যাবে না। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে সবকিছু মিলেই তোমাকে একটা ভালো রেজাল্ট তৈরি করতে হবে। এখানে আমাদের স্যাররা প্রায় বলে থাকে যে আমাদের 3টা সমন্বয়ে আমাদের একজন সাফল্য আসছে, সেটা হচ্ছে যে টিচার, স্টুডেন্ট, অভিভাবক। এটার পাশাপাশি আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট বা প্রতিষ্ঠান যদি মানে ভালো সাপোর্ট না দেয় তাহলে কিন্তু টিচার ভালো পড়াইলো, সেখানে স্যাররা মনিটরিং করতেছে না টিচার যে সে কেমনে পড়াইতেছে, তাহলে কিন্তু ম্যানেজমেন্ট এখানে মুখ্য ভূমিকাও কিন্তু আছে, তাদের পালন করতে হয়। তাহলে ম্যানেজমেন্ট, টিচার, স্টুডেন্ট এন্ড প্যারেন্টস, এই 4টে জিনিসের সমন্বয়ে একজন স্টুডেন্টের সফলতা আসে। কাজেই আমাদের এখানে ম্যানেজমেন্টও ঠিক আছে। তারপরেও যদি বলি যে আমাদের টিচার সবই ঠিক আছে, আমাদের কিছু মাঝে একটু এলোমেলো হয়েছে যে এই সাধারণ জ্ঞানটা নিয়ে। তো এটা আসলে শেষে যায় আমরা যে সাকোয়াত স্যারকে আমরা রুটিন করে দিয়েছি যে ক্লাস নেওয়ার জন্য, সে যথেষ্ট আমি বলে দিয়েছিলাম যে আপনি মানে আপনার পক্ষ থেকে সর্বশেষ পর্যায়ে এসে যতটুকু সম্ভব একটু আপনি চালিয়ে যাবেন। চেষ্টা করছে আমাকে আমার সাথে মাঝে মধ্যে শেয়ার করতো। আর অভিভাবক আমি যদি বলি যে অনেকেই আসলে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করছে, অনেকে হয়তো একটু কম করছে, কিন্তু তারপরে যোগাযোগ করছে। আর ক্যাডেটের ক্লাসের বছর 6 এর বছর আসলে এটা একেবারে কমিউনিকেশনের মাধ্যমেই চলতে হয়। হ্যাঁ, অন্যান্য ক্লাসের চেয়ে ক্যাডেটের ক্লাসে কমিউনিকেশনের মাধ্যমে চলতে হয়। এমন হয়তো পারে দেখা গেছে যে মানে এখানে তারা লং টাইম থাকলে অনেক টেনশন ফিল করে, অনেক অভিভাবকরা সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, তাহলে তখন দেখা গেছে যে তাদের একটা চিন্তার কাজ করে। তখন অনেক অভিভাবক দেখা যাচ্ছে ছুটি হইলো কিনা ফোন দেয়, স্যার আর কত সময় লাগবে ফোন দেয়। এটা আসলে কিন্তু আসলে মানে এটা আসলে ভালো দিক, এটা আমরা বিরক্তর মধ্যে নেই না, কারণ হচ্ছে যে এটা দরকার আছে। এটা ওই মানে এই বছরটা আসলে কমিউনিকেশনটা বেশি হয়েছে, আপনাদের সাথে আমরা মিটিংও অনেক বেশি করছি, কথাও অনেক বেশি হয়েছে, সাজেশনও আসছে অনেক, মানে এখানে শেয়ারিংও হয়েছে। এগুলো কিন্তু আসলে দরকার ছিল। যাই হোক, সব বিষয়ে মোটামুটি আমি যেটা মনে করবো যে না, যথেষ্ট হয়েছে। এখন ফাইনাল কাজটা স্টুডেন্টদের করার কথা। যদি ঠান্ডা মাথায় তোমরা যদি পরীক্ষা দাও, যতটুকু তোমাদের নলেজ হয়েছে, যতটুকু আমরা মনে করতেছি, তাতে তোমরা যদি ঠিকঠাক মতো কাজটা করো তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ, এটা আমি আশা করি। তো এখন এই পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে অভিভাবকদের উদ্দেশ্যে যেটা বলবো, সেটা অবশ্যই আমার তারা ভালো বোঝে, কারণ একজন মায়ের যে দোয়াটা, এটা হচ্ছে এর মতো শক্তিশালী অস্ত্র আর নাই। এই মায়ের দোয়ার শক্তিশালী অস্ত্র আর নাই। মানে সেদিন আমি একটা আমাদের টিচার মিটিং এ বলছিলাম যে আমার বোন ছেলে, অর্থাৎ আমার ভাগ্নে, মানে ঢাকাতে চাকরি করে, সে এই তার ডাক্তারে বললো যে কিডনির এমন সমস্যা হলে সে মানে সমস্যা বিদেশ পাঠাইতে বলতেছে। তো এখন আমি তো আসলে হতাশ, কেমনে কি হবে ওইখানে সমস্যা। আমার বোন আসলো, বাড়ি থেকে আসলো, আমার বাসায় আসলো, আসলে আমি বললাম যে তুমি সেজদায় পড়ে যাওয়া,
আল্লাহর কাছে তুমি তুমি বলো, আর কার কিছু এই মুহূর্তে বলার কিছু নেই। সাথে সাথে সে পড়লো আর কান্নাকাটি শুরু করলো, অনেকক্ষণ কাটলো। তারপরে আমি বললাম যে ঠিক আছে তুমি ওঠো। ওঠার পরে সকালবেলা ভোরে পাঠাই দিলাম, আর ওইখানে ফোন করে দিলাম যে তোমরা অন্য একটা ডাক্তার দেখাবো। এটুকুই কাজ করছে, আমি আর কোনো কাজ করি নাই। পরে সকালবেলা আমার বোনকে পাঠাই দিলাম, গাড়িতে উঠাই, আমি যাই নেই। পরে যাওয়ার পরে তারা মানে কথা মতো অন্য একটা ডাক্তার দেখাইলো। ডাক্তার খুব একটা আশ্বাস দিল না, পরে বলে আমি কিছু ওষুধ লিখে দিই, আগে খাই, এক সপ্তাহ দেখেন। তো এই ওষুধ লেখার পরে এক সপ্তাহ ওষুধ লেখার পরে এক সপ্তাহ ওষুধেই তার কাজ হয়ে গেছে। পরে ওষুধটা 1 মাসের মানে কন্টিনিউ করে দিল। 1 মাস পরে সম্পূর্ণ সুস্থ। ডাক্তাররা বললো বাইরে নিতে হবে। তারপরে এই ঘটনাটুকু ঘটলো। কাজেই যেটা বলবো যে ওর মা তো দোয়া করলো, এখন আপনারা তো মা, আপনারা যদি ওদের জন্য একটা দোয়া করেন মানে মন থেকে, তাহলে এটা যে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করবে, আর কেউ করলে এটা হবে না। কাজে আপনাদের জন্য, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো এদের জন্য ফাইনালি মানে মন থেকে একটা দোয়া করবেন যাতে ওরা চান্স হয়। আমার এখানে সবাইকেই যদি চান্স হয়, আমি সবাইরই চান্স হোক, সেটা আমরা আশা করি। তো আর স্টুডেন্ট যারা আছে তাদেরকে অবশ্যই একটু ধীর স্থির হইতে হবে। তোমাদের মধ্যে যদি উচ্ছৃঙ্খলা থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের সাইড ইফেক্ট হিসেবে এটা কাজ করে। কারণ তোমার মানে ঠান্ডা মাথাটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। তুমি যেমন ধরো আমি অনেক সময় বলি যে তুমি একটা প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দেওয়া দরকার নাই, যত দ্রুত উত্তর দিবা তত এটা বলার সম্ভাবনা থাকে বেশি। একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় উত্তরটা দিতে হয়। কাজে তোমার তাহলে এখানে বোঝা গেছে যে তোমার ধীর স্থির তোমার জন্য লাইফের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজে তুমি যেটা করবা একটু ঠান্ডা মাথায় বুঝে শুনে করবা। যেমন গণিতের বিষয়টা যদি হয় একটু প্যাচ লাগানো থাকে, যেমন ইদানিং যে মডেল টেস্ট গুলো হইলো, বিশেষ করে দ্বিতীয় মডেল টেস্টটা পুরাটাই একটু প্যাচ টেস্ট লাগাই দিচ্ছে। এই যে প্যাচ লাগাই দেবে এটাই স্বাভাবিক। তোমাকে এখন তুমি প্রথম স্টেপটা দিয়ে দিচ্ছে, হয়তো দেখা যাচ্ছে হুবহু বইয়ের মতো মানে বুট বইয়ের মতো, তুমি তো এইটুকু পরেই খুশি, কিন্তু শেষে একটা প্যাচ লাগাই দিছে, এইটা তুমি পড়তেছো না। তুমি তো প্রথম স্টেপ পড়ে হ্যাঁ এটা তো আমি বুট বই পড়ে আসছি, আর এটা কোনো ব্যাপারই না, কিন্তু শেষ লাইনে একটা প্যাচ লাগাই দিছে, এটা তুমি পড়লা না। হ্যাঁ, তুমি তাড়াহুড়া করতে যায় তুমি ওইটা মিসিং করে ফেলবা। কাজে তোমাকে প্রশ্নটা পড়তে হবে একেবারে নিখুঁত ভাবে। যে প্রশ্ন ভালো বুঝবে উত্তর লিখতে তার সময় কম লাগবে। হ্যাঁ, প্রশ্নটা তোমাকে ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা ভালো করে এইখান থেকে যেটা করতে হয় সেটা হচ্ছে আগে তোমার সাধারণ সেন্স অ্যাপ্লাই করতে হয় যে এই জিনিসটা এইভাবে এভাবে হবে। তারপরে তুমি শুরু করলা, দেখবা সময় কম লাগবে। আর প্রশ্ন ভালো না করে তুমি শুরু করলা, মাঝখানে যাই দেখো তোমার মিলতেছে না, আবার প্রশ্ন শুরু করলা পড়তে, তাহলে একই প্রশ্ন 2বার পড়া লাগবে। কাজেই 2বার যখন পড়বা তখন তোমার 2বার সময় নষ্ট হবো। কারণ এখানে তোমাকে মানে টাইম বাইন্ডিং আছে, তোমার নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে কাজটা করতে হবে। কাজে তুমি যদি একই প্রশ্ন 3বার পড়তে যাও সময়টা নষ্ট হবে। ঠিক আছে না বিষয়টা? তাহলে তুমি প্রথমে প্রশ্নটা ভালো করে যদি স্টার্ট করো তাহলে তুমি একবার পড়লেই যথেষ্ট। কাজে তুমি যদি এক প্রশ্ন 3বার পড়তে হয়, তুমি 3বারে সময় নষ্ট করবা, এই সময় কি তোমার হাতে আছে? নাই। কাজে তুমি প্রশ্নটা ভালো করে পড়ে তারপরে তোমার কাজটা শুরু করবা। হ্যাঁ, তারপর ইংরেজির বিষয়গুলো আছে, যেমন মানে গ্রামাটিক্যাল অংশ যেগুলো আছে সেটা কিন্তু অবশ্যই মানে একটু প্যাসেজ দেওয়া থাকবে, বা একে দেখবা যে সেটা এই মানে নিয়মের বাইরেও কিছু দেওয়া থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, তার নিয়মের বাইরে থাকবে, সবই যে নিয়মের ভিতরে দিবে তা না, তোমাকে সেটা মানে বুঝতে হবে। হ্যাঁ, তারপরে তোমার রিটেন সাইট চলে এসেছে, গ্রামার ইংরেজির রিটেন সাইট যেগুলো আছে এগুলো অবশ্যই তোমাকে হয়তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই তোমার এটা আনকমন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যেটা জানি যে আমাদের তোমাদের এটুকু লেখার এবিলিটি হয়ে গেছে যে ইংরেজিতে রিটেন সাইট গুলো একটু যে কোনো একটা বিষয় দিলে তোমরা এটা নিজে থেকে লিখতে পারো। আর এটাই দরকার, মানে ওটাই করতে হবে। কারণ তোমাকে এখানে মুখস্থ বিদ্যা তোমার এখানে কোনো কাজে লাগবে না। কারণ তোমার যদি কমন ইনাফারে মুখস্থ, তুমি কি করছো, তুমি হয়তো একটা পড়ছো এটা মুখস্থ করো নাই, তাহলে তুমি লিখবা, কিন্তু তোমাকে লিখতে হবে সেটা তো তোমাকে মানে বানায় লেখার এবিলিটি থাকতে হবে। এটা হয়তো তোমরা পারোই আমি জানি। তো এগুলো নিয়ে কোনো চিন্তা নেই, তোমাকে ওইভাবে করতে হবে কাজটা। তো বাংলা বিষয় যেটা আছে, বাংলা দেখা গেছে যে মানে কিছু কিছু প্রশ্ন আছে যে দেখবা যে একেবারে তোমাকে কনফিউশনে ফেলে দিবে। কনফিউশনে যখন ফেলে দিবে তখন তোমাকে বিচক্ষণতার সাথে সঠিক উত্তরটা তোমাকে বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপরে বাংলায় যেখানে রিটেন সাইডটা আছে, হয়তো সারমর্ম থাকে বা এই মানে সারাংশ থাকে বা ভাব সম্প্রসারণ থাকে, এগুলো হয়তো কমন নাও করতে পারে, কিন্তু তুমি একটু প্রশ্নটা পড়বা, প্রশ্ন পড়ার পরে মূল জিনিসটা বুঝে নিয়ে তোমাকে নিজের থেকে লিখতে হবে। সাধারণ জ্ঞানে যেটা আছে বিষয়টা আসলে কঠিন, সাধারণ জ্ঞান বিষয়টা কঠিন। এই সাধারণ জ্ঞান বিষয়টা তোমাকে হ্যাঁ তোমার যেটা আসলে দেখো এইখানেও কিছু কনফিউশনে তোমাকে ফেলে দেয়। সাধারণ জ্ঞানেও তোমাকে কিছু কনফিউশনে ফেলে দিবে, কারণ কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে তুমি মানে মিলাইতে পারবে না, আসলে এটা হবে না এটা হবে। এটাও একটা কঠিন বিষয়, তোমাকে এটার জন্য কিন্তু আসলে তোমাকে মানে দক্ষতার সাথে এটা সলভ করতে হবে। সাধারণ জ্ঞানে কিছু হয়তো আমরা ইদানিং যেটা দেখলাম যে কিছু ওই রিটেন সাইডটা থাকে লেখার জন্য, এটা হচ্ছে দেখা যাচ্ছে তোমাকে তুমি এগুলো অল্প সময়ের মধ্যে লিখতে পারবা, অল্প সময়ে লিখতে পারো। তুমি যদি একটা প্রশ্ন না দেও, তুমি এই যে রিটেন সাইটে যদি বাংলা ইংরেজি এই সাধারণ জ্ঞানের রিটেন সাইট গুলো যদি না দেও, তাহলে কিন্তু তোমার নাম্বার বাদ পড়বো। একটা প্রশ্নে যদি 5 নাম্বার থাকে, তুমি লিখলাই না, তাহলে কিন্তু 5টা 0 দিবে। আর যদি কিছু লিখে আসতে পারো তাহলে তোমাকে হয়তো কিছু দিবে, লেখা থাকলে কিছু দিবে।
কাজে তুমি ওই রিটেন সাইট গুলো অবশ্যই লিখে আসতে হবে। ফাইনালি যেটা বলবো, আমি হয়তো বেশি সময় নিয়ে ফেলছি, ফাইনালি যেটা বলবো তোমাকে ফুল আনসার করে আসার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কারণ তোমাকে বুঝতে হবে যে সবাই পরীক্ষা দিতে আসছে, সবাই চান্স পাওয়ার জন্যই পরীক্ষা দিচ্ছে। কাজে তুমি একটা বাদ দিয়ে আসবা, আরেকজনকে আসলে তোমার মতো বাদ দিবে? বাদ দিবে না। তাহলে তোমার মতো যখন বাদ দিবে না, তাহলে সে তো ফুল আনসার করবে। আর তুমি যদি একটা বাদ দিয়ে আসো, তাহলে তুমি কিছু তোমার নাম্বার কমে গেল, এই কমে গেলে তুমি তো হয়তো পিছিয়ে পড়লা। কাজে তোমাকে কি করতে হবে? তোমাকে ফুল আনসার করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই ফুল আনসার করার জন্য তোমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে টাইম মেনটেন করতে হবে। যদি টাইম মেনটেন না করতে পারো, তোমার জানা জিনিস পরে তুমি দিয়ে আসতে পারবে না, তাহলে সেখানে তো কিছু করা থাকবে না। এই টাইম মেনটেন করতে চাই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে কলম যখন তুমি শুরু করবা, স্টার্ট যখন করবা, তখন থেকে তোমাকে মানে এখানে সময়টা ধরে করতে হবে। তুমি প্রথম হয়তো গণিত দিতে বলছে, ঠিক আছে, তুমি একেবারে নিশ্চিন্ত মনে দেওয়া শুরু করে দিলা, দিতে দিতে একেবারে 2 ঘন্টা পার করে ফেলছো, বাকিগুলো দেওয়ার সময়, তাহলে তো হবে না। একেবারে প্রথম থেকেই তোমাকে একেবারে কলমটা দ্রুত গতিতে চালাতে হবে, নির্ভুলতার সাথে। এটাই কিন্তু তোমার মাথায় থাকবে। তারপরে দেখা গেছে যে আসলে 2-1টা জিনিস যদি মানে একেবারেই পারতেছো না, ঠিক আছে, ওকে, তুমি ওইটা অ্যাভয়েড করে তুমি বাকি সাবজেক্ট গুলো দেওয়ার চেষ্টা করবা। ওইটা নিয়ে আবার বেশি আগে মাথা খাওয়ানোর দরকার নাই। ওইটা স্টপ রাখে বাকিগুলো দিয়ে এসে যদি হাতে সময় থাকে, তাহলে ওইটা নিয়ে তুমি পরে পরবর্তীতে এটা ভাববা। মানে এইভাবে তোমাকে একটু বিচক্ষণতার সাথে, দক্ষতার সাথে তোমার পরীক্ষাটা সম্পন্ন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন মনে করো যে এই দুইটা দিন তোমাকে একটু মানে স্বাস্থ্যের প্রতি যত্নটা নিতে হবে। তোমাকে একেবারে তোমাকে একটা নিরাপত্তার মধ্যে 2 দিন পার করতে হবে। তুমি যদি একটু লাফালাফি করো, দৌড়াদৌড়ি করো, তুমি যদি একটা ঠান্ডা লাগাই ফেলো, এই মতো শীতকাল, তাহলে তোমার যদি একটু ঠান্ডা লেগে যায়, তাহলে তোমার বা একটু অসুস্থ হয়ে পড়ো, তাহলে এটা কিন্তু তোমার কোনো একটু পরীক্ষার হলে তোমার এটা একটা সাইড ইফেক্ট হিসেবে কাজ করবে। কাজে তোমাকে এই 2টা দিন সাবধানে থাকতে হবে। আর খাবার ব্যাপারটা যেটা হচ্ছে যে তোমরা অনেকে খাও না ঠিক মতো। তোমরা যে খাও না, তাহলে স্বাস্থ্য, এই যে একটা বডি, এই বডিকে তো খাবার দিতে হবে। তোমার হয়তো ভালো লাগতেছে না, ঠিক আছে, তোমাকে তোমার প্রয়োজনে না খাইলে বডির প্রয়োজনে তো খাইতে হবে। বডিকে খাবার দিতে হবে না? খাবার দিতে হবে। এখন কোষের ভিতরে, তোমার শরীরের কোষের ভিতরে এখানে খাদ্য জমা থাকে, এখানে পুষ্টি জমা থাকে, শক্তি জমা থাকে, সেটাকে তুমি আস্তে আস্তে খাও। তুমি হয়তো খাইলা না, না খাইয়ে তুমি ব্যয় করলা জমাকৃত খাদ্য, জমাকৃত সঞ্চয় যেটা আছে, এই তুমি শক্তি ব্যয় করলা, তাহলে ওইখানে তো ঘাটতি ঠিকই পড়বে। ওইখানে যখন কোষের ভিতরে ঘাটতি পড়বে, তুমি যদি আবার পেটের ভিতরে খাবারটা না দাও, ওইখানে ফিল আপ হবে না, তখন তোমার মাথা কাজ করবে না। শরীরের ভিতরে, কোষের ভিতরে যদি শক্তির ঘাটতি থাকে, তোমার মাথা কাজ করবে না। কাজে তোমাকে খাবার খাইতে হবে। আমরা ভালো রেজাল্ট চাই তোমাদের কাছে, এটা তোমাদেরও দরকার, আমাদেরও দরকার। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তোমাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত পরিচালক স্যার রাজীব হোসাইন স্যার। আমি রাজীব হোসাইন স্যারকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য। শিমলা বাজার শাখা ক্যাডেট ব্যাচ অভিভাবক সমাবেশে উপস্থিত আছেন ক্যাডেট সম্পর্কিত 2জন টিচার, হেলাল স্যার ও আনিস স্যার, আমাদের হুজুর, আর সম্মানিত অভিভাবক এবং ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম, এবং সনাতনী যারা আছে আদাব। আসলে আলোচনা সব হেলাল স্যার পারছে, কথা বলছি যে ডিসিপ্লিন গুলা তোমরা যারা আছো, তোমাদের এই 2 দিন আর রুটিনের কোনো পরিবর্তন করার দরকার নাই। যে এতদিন 11টা 12টা তুই পড়ছো, পরীক্ষার আগের দিন এই সারা রাত ঠেলা দিব, আজকে সারা রাত পড়া সব শেষ করবো, তাহলে পরের দিন আর পরীক্ষা দিলাম না। ঘুমতে উঠবে এবারে, কয় যে এক গল্পের মধ্যে কয় এক বলছে যে তোমার আপনার ফাঁসি হবো 10টায়, কয় 10টায় ফাঁসি হয়ে যায়, আমি তো ঘুমে থেকে উঠি 12টায়। এরকম যদি হতে পারে, তাহলে হঠাৎ করে যে তুমি 4 তারিখে পরীক্ষা, শুক্রবার রাত্রে 3টা টিভি পড়ো, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। সেক্ষেত্রে সারা বছর যেভাবে রুটিন যেভাবে পড়েছে, এখন এর ব্যতিক্রমে একদিনে তুমি এমন কিছু পড়তে পারো না। আর পড়া ম্যাক্সিমাম পড়া কিন্তু শেষই। আর একটা কথা বলবো, যে কি পরিমাণ পরীক্ষার্থী সেটা কেন্দ্র গেলে বুঝতে পারবে যে কি পরিমাণ পরীক্ষার্থী সেটা। আবার ওই বগুড়া হয়ে গেছে, মির্জাপুর হয়ে গেছে, মানসিক কেন্দ্র গুলো তো বিভিন্ন সময় গেছি, যে কি পরিমাণে যে পরীক্ষার্থী। হ্যাঁ, তোমাদের আমরা আশা করি সবাই চান্স পায়। তারপরে যারা ক্যাডেট কোচিং করছো, তাদের কি পরিমাণ লাভ হয়েছে। এখন যে কারিকুলাম আসলো এই 2025 সাল থেকে, যে কারিকুলাম, এটা কিন্তু 100% গ্রামাটিক্যাল। তোমাদের যে যা পড়ছো, মনে হবে যে 10 পর্যন্ত যে পড়ছো, এরপর মনে হয় যে পড়ে গেছে, এরকম একটা কিন্তু এটা তো লাভ হয়েছে। কষ্ট করছে, কষ্টের একটা সুফল তোমরা পাবা ইনশাল্লাহ, সেটা তোমাদের দোয়া থাকলো। আর হেলাল স্যার যেটা বললো যে ওইখান দিয়ে লেখার যে বিষয়টা, সারা বছর যেভাবে পরীক্ষার খাতায় লেখছো, ধীরস্থির ভাবে ওইভাবে লেখবা। ধীরস্থির বলতে প্রশ্নটা পাওয়ার পরে অবশ্যই একবার পড়ে না লাগবে, কিন্তু পড়ার পরে সেটা তুমি পরীক্ষাটা শুরু করে দিবা।
যেভাবে আপনারা এটা তো প্রথমে যেভাবে আছে ওইভাবে এখানে সারা বছর যেভাবে পরীক্ষা দিচ্ছে ওইভাবেই কোন সাবজেক্ট কিভাবে লেখছে ওইভাবে লিখবা। কাটা ছিঁড়া কোনোভাবেই করা যাবে না। খাতার মধ্যে ওভার রাইটিং কিন্তু করা যাবে না। ওভার রাইটিং করা লেখা কিন্তু আসলে এক্সামিনার যারা দেখে ওটা খুব অপছন্দ করে। ওটা শুরুতেই তোমার একটা জিনিস মনে আছে তারা ওটা করে লেখলা, পরে আবার ঠিকই মনে হচ্ছে সেটা আবার কাইটা লেখা লাগবে। কাইটা লেখলে কিন্তু ওইটা ওইটার নাম্বার নাও দিতে পারে। সেই দিক দিয়ে খেয়াল করবা যে প্রশ্নটা পাওয়ার সাথে সাথে অবশ্যই সম্পূর্ণ প্রশ্নটা একবার পড়ে নেবা ভালোভাবে, এ টু জেড একবার 300 নাম্বার পর্যন্ত একবারে একবারে একটু খুব দ্রুত গতিতে 2-3-4 মিনিটের মধ্যে যেন পড়া যায় এইভাবে শুরু করবা। যাই হোক তোমাদের জন্য উপদেশমূলক সব কথাই হয়েছে। স্যাররা যারা আমাদের সাথে হোস্টেলে থাকবা তাদের তো আমাদের সাথে যারা যাবা তাদের তো বলে দিবে, একটা স্থান নির্বাচন করে দিব যে স্থানে এসে দাঁড়াবা সেখানে দাঁড়াবা। আর স্যারে যেটা বললো ওইখানেই থাকে, অভিভাবকরা 2 সারিতে দাঁড়াবে 2 রাস্তা, সবাই লাইন টু লাইন ওইখানে সিরিয়াল টু সিরিয়াল বের করে দিব। এটা আর একটা বিষয় হলো যে নার্ভাস হওয়া যাবে না পরীক্ষার হলে কোনোভাবেই। একবারে একটা সারা বছর আমার তো মনে হয় যে ক্যাডেট পরীক্ষা যারা দিবে ওটা ডাল ভাতের মতোই লাগবে। যে পরিমাণ পরীক্ষা তোমরা দিছ এখন শুধু স্থানের পরিবর্তন দেখবা যে এখানে 300 নম্বরের ম্যাক্সিমাম প্রশ্নগুলো তোমরা কিন্তু পারবা, ম্যাক্সিমাম গুলাই পারবা। 2-4টা 5টা 10টা খুঁটিনাটি প্রশ্ন ওইটা হইলো ক্যাডেট। ওই 2টা 4টা 5টা 10টা প্রশ্ন যে খুঁটিনাটি ওইটাই কিন্তু ক্যাডেট। ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলা সকল প্রশ্নের উত্তর গুলো পারবো, তাই না? সেটা খেয়াল করে প্রশ্নের উত্তর গুলা দিবা। সর্বোপরি তোমাদের জন্য দোয়া থাকলো তোমরা ভালোভাবে 4 তারিখে পরীক্ষা দাও। যে পড়াগুলা পড়ছো ইতিপূর্বে সে পড়াগুলা তোমাদের কঠিন লাগে, বোর্ড বইটা রিভিশন এই 2 দিন একটু বোর্ড বইটা ভালো করে রিভিশন করো। যেহেতু এটা 7ম শ্রেণীর একটা ভর্তি পরীক্ষা, মূলত ভর্তি পরীক্ষা কিন্তু, অর্থাৎ ভর্তি পরীক্ষাটা কিন্তু এটা 8ম বা 9ম শ্রেণীর বোর্ড বই থেকে আসবে না, 6ষ্ঠ শ্রেণীর বোর্ড বই থেকে আসবে। একে সর্বোপরি সবার জন্য দোয়া রইলো, ভালো করে পরীক্ষা দাও, সবই পারবা ইনশাল্লাহ। দোয়া রাখি 4 তারিখে পরীক্ষা ভালো দাও। এই 2-3 দিন তোমাদের রুটিনের কোনো পরিবর্তন ঘটায় না, রুটিনের পরিবর্তন ঘটালে কিন্তু ব্যাঘাত ঘটবে। যাই এটাকে তোমাদের প্রতি শুভকামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হেলো স্যারকে আজকের এই আলোচনা সভায় আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এখানে উপস্থিত আছো আমার স্নেহেরা, কথা বলো না, কথা বলা বলো না, কথা কম, হ্যাঁ মনোযোগ সহকারে শোনো। আজকে তো শেষ ক্যাডেটের একদম শেষ পর্যায়ে আজকের আলোচনা। সেটা হলো যে যাই হোক এত ঘুরাই পেছায় না বলে সরাসরি বলি কথাগুলা, যে আমাদের আজকে হলো 2 তারিখ, কালকে হলো 3 তারিখ, মানে আজকে আর কালকে চূড়ান্ত রিভিশনের যে আমার একটা সময়, এই রিভিশনটা কোনোভাবে মিস করা যাবে না। কোথায় যাও তুমি? তাহলে আজকে হলো 2 তারিখ, কালকে 3 তারিখ, এই 2 দিন ভালো রিভিশন করতে হবে। বিশেষ করে ইংলিশের কথা যদি বলি, ইংলিশে বেসিক প্রথম খণ্ড আছে, বেসিক দ্বিতীয় খণ্ড, দুইটাই কিন্তু দেওয়া হয়েছে বেসিকে। হ্যাঁ, আর হলো সাইন থেকে দেওয়া যত শীট আছে সারা বছর কিন্তু শীট দেওয়া হয়েছে, প্রত্যেকটা আইটেমের উপর শীট দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপরেও যে নতুন সিলেবাস মানে 2025 সালে যে সিলেবাস অনুযায়ী শর্ট করে গ্রামার শীট দেওয়া আছে, নোট দেওয়া আছে। এই 4টা জিনিস তোমাদের আজকে আর কালকে এই 2 দিন আবার আরেকবার মানে একদম মনে করবো যে আমি পড়ি নাই কখনো, ওইভাবে রিভিশন দিতে হবে। এরকম না আমি তো পারি খালি পৃষ্ঠা উল্টানো, এই রিভিশনের কোনো দাম নাই, এই রিভিশন চলবে না। একদম A to Z সুন্দর করে একবার করে পড়ে যাওয়া। এটা যদি আমার 8 ঘন্টা সময় লাগে ইংলিশে লাগবে, 6 ঘন্টা লাগবে, সমস্যা নাই, কিন্তু রিভিশন দিয়ে যাইতে হবে। আর এই ক্ষেত্রে আমি সম্মানিত অভিভাবকদের বলবো আপনারা তদারকি করবেন বিষয়টা, কারণ যেহেতু এখন আমাদের কাছে চলে যাবে, আমরা কিন্তু এখন আর ওদের ওই বাসায় যাই কিন্তু খবর নিতে পারবো না যে শিক্ষার্থী আসলে পড়তেছে কি পড়তেছে না। এখন দায়িত্ব হলো আপনাদের। আমরা এ যাবৎ অনেক রিভিশন দেওয়াইছি, অনেক, মানে আমাদের এই গত 1 মাস ধরে শুধু রিভিশনের বয়স চলতেছে। এরপরেও যেহেতু সময় হলো আজকে আর হলো কালকে, এই 2 দিনের সময়, এই 2 দিন যাতে 4টা বিষয়ের উপর মানে বাংলা, গণিত, ইংলিশ আর সাধারণ জ্ঞান, এই 4টা বিষয় যাতে একদম চূড়ান্ত একটা ফাইনাল রিভিশন হয়ে যায়, এই বিষয়টা করতে হবে আপনাদের তদারকির মাধ্যমে, যাতে সময় নষ্ট না করে। এই হলো এক বিষয়। পড়তে হবে, এটা হলো মূল বিষয়, পড়া ছাড়া কোনো উপায় নাই। কারণ আমাদের যে মানের শিক্ষার্থী আমরা এই বছর পেয়েছি, মানে সর্বোচ্চ মানের, এদের নিয়ে আমরা আশাবাদী। এখন যদি রিভিশনের ঘাটতি হয় তাহলে কিন্তু এই আশা কিন্তু আমাদের নিরাশায় পরিণত হবে। তো আমি চাই যে আমাদের এইবার এই আমাদের ক্যাডেট বেস থেকে সর্বোচ্চ ফলাফল হোক, 2-4 জন চান্স পায়। এজন্য আমি দোয়া করি, মন থেকে দোয়া করি। এই 2 বছর যাও ওদের পিছনে আমরা 2 জন আর 4 শিক্ষকেরা অনেক পরিশ্রম করছি, ফলের জন্য করছি, যে না আমরা একটা ফল প্রাপ্তি হব। তো এই ফলটা কিন্তু এখন
মানে এখন আমার স্টুডেন্টের উপর নির্ভর করতেছে আর অভিভাবকের উপর নির্ভর করতেছে। অভিভাবকের দায়িত্ব হলো এই 2 দিন রিভিশন ভালোভাবে করানো, আর স্টুডেন্টের দায়িত্ব হলো এখন ভালোভাবে রিভিশন করা, আর হলো পরীক্ষার হলে প্রবেশ করার পর সুন্দর করে গুছায় বুঝে লেখা। এই 2টা কাজ করলে আল্লাহর রহমতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশ চান্স হয়ে যাবে আশা করি আল্লাহ। আর বড় বিষয় হলো পরীক্ষার হলে আমরা পরীক্ষার আধা ঘন্টা আগে ওই স্থানে আমরা উপস্থিত হবো। কেন হবো? ওখানে লেখা আছে 9টা 15 মিনিটের আগে উপস্থিত হতে হবে। বিফোর কথাটা বলছে, কিন্তু 9টা 15 মিনিটের আগে আমরা এখানে আধা ঘন্টা 8:30টার মধ্যে থাকার চেষ্টা করবো বা 40-এর মধ্যে থাকার চেষ্টা করবো। কেননা যদি আমরা লেট করে যাই তখন ওর মধ্যে একটা হেজিটেশন কাজ করবে। এই হেজিটেশনে কাজ করার জন্য পরীক্ষা হলে যায় জানা জিনিস ভুল করতেছে, এরকম হবে কিন্তু। এর জন্য আগে যাওয়াই ভালো, কারণ যেহেতু আমরা একদিন আগে যাচ্ছি, হলে আমার মনে হয় আধা ঘন্টা আগে গেলে, মানে আমার কেন্দ্রে যদি আধা ঘন্টা আগে যেতে সমস্যা হবে না। এই হলো এক বিষয়। প্রশ্নপত্র পাওয়ার পরে সাধারণত দেখা যায় যে বিগত ক্যাডেট পরীক্ষা যেভাবে হয়েছে শুরুতে কিন্তু একটা ইংলিশ কনভারসেশনের একটা সুযোগ দিয়েছিল স্যাররা, এবারও দিতে পারে যে পাশে যে বসে থাকবে তার সাথে একটা টপিক নিয়ে একটা ইংলিশ কনভারসেশন করার পরে ওইখান থেকে একটা ডায়লগ তৈরি করতে বলে, যেটা 1 নং আসছিল। এবারও বলতে মানে হয়তো বা এরকম আসবে আর কি। আসলে সমস্যা নাই আমাদের, যে আমি আসলে যে তৈরি করছি ওদের, ওরা মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং এ অধিকাংশ ওরা লিখতে পারে, আবার মোটামুটি কথা বলতে পারে। আশা করি ওইখানে সমস্যা হবো না। আর হলো প্রশ্ন সুন্দর করে আগে প্রশ্ন পড়তে হবে। যদি প্রশ্ন কম মনে পড়ে তাও একবার করে পড়তে হবে, কারণ দেখা যায় যে কমন প্রশ্নের পিছনে কিছু লাগাই দেয়, কিছু লেজ লাগাই দেয়। এখন যদি আগের ওই যে একবার প্রশ্ন পড়ছি কমন পড়ছি ওই হিসেবে লেগে গেলাম, ভুল হতে পারে। এর জন্য প্রশ্নগুলো আবার সুন্দর করে 1 নং প্রশ্ন পড়ে তারপর সুন্দর করে লিখতে হবে, 2 নং প্রশ্ন করে আবার লিখতে হবে, এভাবে লিখে যেতে হবে। আরেকটা বিষয়, এখন পরীক্ষার হলে যে প্রশ্নের মধ্যে সবই কমন করবে এমন না, আনকমন আসতে পারে। এখন এই আনকমন বিষয়ের জন্য যদি আমরা এখানে একটা 10 মার্কের জন্য যদি একটা 20 মিনিট সময় লাগাই দিই, তাহলে কিন্তু এই পরিপূর্ণ উত্তর করা সম্ভব না। কারণ যেটা কমন পড়বে না এটা নিয়ে যদি আমরা বেশি সময় নষ্ট করি, তাহলে দেখা যাবে আমার পারা জিনিস আমি লিখতে পারিনি, তাহলে এখানে কিন্তু আমাদের সময় নষ্ট হবে। এজন্য তোমাদের কাজ হলো প্রশ্নটা পড়বা, যে আমার বাংলায় 60 মার্কের মধ্যে 10 মার্ক আমার কমন পড়ে নাই। এখন এটার জন্য কি করবা? এটার জন্য এত হেজিটেশন করে না লিখে তুমি এটা স্কিপ করো, রাইখে দাও, পরে রাখবা, সময় থাকলে লাগবা। এবারে তুমি সব লিখে দাও, যেটা কমন পড়ছে হুবহু পারবা, একদম একুরেট পারবা, ওটা লিখবা। যেটা না আমার কমন পড়ে না ওটা আমি এখন লিখবো না, পরে চেষ্টা করবা, সব লেখার পরে চেষ্টা করবা এগুলা। স্যার বলছে গণিতটা আগে দিবা, মানে গণিতের মধ্যে যদি বাই চান্স ধরো, সাপোজ ধরো যে 5 নাম্বার একটা অঙ্ক তুমি পড়ো নাই, এমন তোমার কাছে মনে হয় তুমি পারবা না, এরকম মনে হইতেছে, কিংবা পারলেও হয়তো লেট হবো তোমার কয়েকবার চিন্তা ভাবনা করবো, তাহলে রেখে দাও, সমস্যা নাই। কারণ জায়গা তো সেপারেট করে কিন্তু দেওয়া আছে, তোমার পরীক্ষা কিন্তু দিছ যে ইংলিশের জন্য সেপারেট জায়গা, গণিতের জন্য সেপারেট, এরকম না যে অঙ্ক বাদ দিলাম পরে আবার লিখতে হবে সবার শেষে, না এরকম না, জায়গা দেওয়া আছে সবকিছু। তো এইভাবে লিখবা। আর পরীক্ষার হলে বিশেষ করে সাহিত্য করা যাবে না, এটা পরীক্ষার যে রুলস পিছনে ঘোরা যাবে না। এবং তোমার যে তুমি যে আসনে বসবা এই আসনের নিচে কাগজ আছে কিনা এটা দেখে নিবা, কারণ কাগজ থাকতে পারে বা অন্যজন কাগজ ফেলতে পারে, এরকম হতে পারে। এর জন্য একটু আশেপাশে একটু ভালোভাবে তাকাবা, যে দেখবা যে তোমার আশেপাশে কোনো কাগজ টাগজ আছে কিনা। তারপর পরীক্ষা শুরু হওয়ার পর তুমি তোমার মতো লিখবা, প্রশ্ন বুঝবা, লিখবা, কারোর সাথে কথা বলার দরকার নাই। মনে রাখবা তুমি যেটা লেখাছো ওটাই সত্য, কারণ এরকম হয় যে তুমি ভাবছো আমারটা হয় না, ওটা হয়েছে, বরঞ্চ ওটাই ভুল, তোমারটা ঠিক ছিল, এরকম হয়ে যায়। এর জন্য মানে তোমরা লিখবা, তোমরা বুঝে লিখবা, যেটা একান্ত ওই সমস্যা ফেস করবা, স্যার আছে, স্যারকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, সমস্যা নাই। এগুলো মূল বিষয়। এবার তোমরা রিভিশন পরীক্ষা এইভাবেই করবা, তাহলে আল্লাহর রহমতে আশা করি যে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো। এরপরেও আমাদের কালকে পর্যন্ত প্রাইভেট চলবে, কালকে সকাল পর্যন্ত প্রাইভেট চলবে। এরপরে যদি সমস্যা হয় যে কোনো সময় ফোন দিবা, যে কোনো সময়, মানে আজকে কালকে যে কোনো সময় ফোন দিলে আমরা সময় দিব, ঠিক আছে? যাই হোক, দোয়া হইলো, মানে দোয়া থাকলো তোমাদের প্রতি অফুরন্ত, এবং তোমাদের ভালো ফলাফল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনিস স্যারকে, অনেক সুন্দর এবং ভালো ভাষায় দিক নির্দেশনা। তো এখন একটা জিনিস আমার বেশি হচ্ছে যে তোমার খাতাটা কিন্তু রিভিশন করতে, তুমি প্রশ্ন যে লিখলা দেখো তোমার তো কিন্তু টেনশন হচ্ছে, ঠিক আছে? তুমি গণিত পরীক্ষা দিলা, এখানে নংগুলা নংয়ের ভিতরে আমার অক্ষর থাকে, এখন তুমি নং লেখছো কিনা, অনেকে তো নং লেখে না, মাঝে মাঝে অলমোস্ট নাম্বার দিবে নাম্বার দিবে না, তাহলে তোমার রিভিশনের প্রশ্নের সাথে মিলাই খাতার সাথে মিলাও তোমার নং ঠিক আছে কিনা, এবং অঙ্ক বলে যা আছে তা লিখছো, অথবা যেটা বাদ দিয়ে আছে এটা বাদ দিয়ে রাখি আসলে পরে করবা, পরে প্রশ্নটা উত্তর দিবা, ভুলে গেছো, তখন রিভিশন করলে কিন্তু মনে করে দেবো। রিভিশনটা গুরুত্বপূর্ণ, কারণ একটা প্রশ্ন লেখা আছে, রিভিশনটা আমার ধরুন দেখ একটা লেখা জিনিস আমার 5 মার্ক, রিভিশন একটু জিনিস সমস্যা হয়ে আছে, রিভিশন করলে খালি কলম দেখতো
গোটা দিলে এটা হয়ে যাবে, কিন্তু রিভিশন না করলে আর নতুন বছরে যেতে চলে যেতে দেখা যাচ্ছে যে এটা আমার পাস না করলো, রিভিশনটা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু হিসেবে হিসেবে অনেক সময় নিয়ে গেল আমাদের যাদের উনি নামাজ পড়াবে শেষের দিকে চলে যায়। দোয়া দোয়া সবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া করবেন। আমি দোয়া করবে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين. أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা মুসলমান আছি সকলে আমরা দরুদ শরীফ পড়ি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله. إن شاء الله مدعوكري. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تجد الظالمين إلا تبارا. يا الله يا أرحم الراحمين يا رحمن يا غفار يا حفيظ يا حفيظ يا حفيظ يا حفيظ يا الله. আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ কিছু তোমার বান্দা বান্দি নিয়ে আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তুমি তো সব খবর জানো আল্লাহ, সব খবর রাখো, আগে পরে সবকিছু জানো আল্লাহ। আল্লাহ সামনে টেরের পরীক্ষা আল্লাহ, 4 তারিখে কিংবা 5 তারিখে পরীক্ষা আল্লাহ। ইয়া রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে তোমার কাছে হাত তুলেছি আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন একটি বছর প্রায় 1 বছরের বেশি হলো আল্লাহ আমাদের স্যারেরা ম্যাডামেরা পরিচালকেরা অভিভাবকেরা আল্লাহ
মা বাবা কত কষ্ট করে আল্লাহ সন্তান দিদিকে দিয়ে পড়াশোনা করাইতেছে মনে মনে আশা নিয়ে আল্লাহ স্যারেরা আল্লাহ কত কষ্ট করে ব্রেন খাটে আল্লাহ কত পরিশ্রম করে আল্লাহ অনেক সময় দেখতাম বন্ধ দিনগুলাও স্যাররা পরিশ্রম করতো মনে বড় আশা নিয়ে আল্লাহ আল্লাহ অভিভাবকদের মনে আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও আমাদের স্যারের ম্যাডামদের পরিচালকদের আল্লাহ মনে আশা করলে আল্লাহ তুমি পূর্ণ করে দাও ইয়া রব্বুল আলামিন এই ছাত্র ছাত্রীরা যারা পরীক্ষা দিবে আল্লাহ তাদের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আসমানে বালা আসমানে উঠিয়ে নিও জমিনে বালা তুমি জমিনে উঠিয়ে দিও আল্লাহ ইয়া রব্বুল আলামিন মনের সাহস হিম্মত গুলা তুমি বাড়াই দিও আল্লাহ ভয়ের কোনো কিছু নাই আল্লাহ যতটুকু মেহনত করা দরকার মেহনত করেছে চেষ্টা করেছে আল্লাহ আল্লাহ যতটুকু পড়া দরকার সাধ্য অনুযায়ী সব চেষ্টা করেছে আল্লাহ এরপরও তো সবকিছু তোমার ফয়সালা তুমি যার ফয়সালা করেছো সেই তো চান্স পাবে আল্লাহ যার ভাগ্য আছে সেই চান্স পাবে আল্লাহ আল্লাহ প্রশ্নটা পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক তুমি মনে মনে করে দিও আল্লাহ আল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর গুলা তুমি মনে করে দিও আল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর গুলা যেন সামনে থাকে আল্লাহ ঠিক উত্তর তুমি জারি করে দিও আল্লাহ আল্লাহ মাথার ব্রেনকে বাড়িয়ে দিও আল্লাহ সমস্ত মাথা থেকে পা পর্যন্ত যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো আল্লাহ তুমি দূর করে দিও আসমানে বালা আসমানে উঠিয়ে নিও জমিনে বালা তুমি জমিনের ভিতরে দাবিয়ে দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরীক্ষা দেওয়ার পরে ছুটি কাটায় ছুটি কাটায় সপ্তম শ্রেণীতে ক্লাস শুরু হয়ে গেছে আমি দেখলাম যে অনেক টিচার আসছে নতুন নতুন অনেক টিচার আসছে মানে খবরও জানি না আজকে অনেক ভালো ভালো টিচার বেদান স্যার আসছে বেদান স্যার হচ্ছে যে এটা ভালো ভালো টিচার আছে আমরা তো আছি আছে ক্লাস আছে আছে ক্লাস আছে ইংলিশ আর গণিত ক্লাস দেবো আপনার আমি আছি সমস্যা নেই খেলা ছাড়া আছে সমস্যা নেই ভাই এখন আমাদের তো পরীক্ষা চিন্তা এই 2 দিন অনুষ্ঠান শেষে প্রাইভেট করে দেবো প্রাইভেট করে দেবো কালকে শুক্রবার না কালকে কিন্তু প্রাইভেট আছে আপনি 8টা থেকে দেবেন কালো তার কোনো কার্যক্রম নাই স্কুলে পড়াই দিবেন আমি স্কুলে পড়াই তাহলে এই করেন আপনি ওরা আসবেন এত সকালে আসবেন আমার এত সকালে গেট করবো কিনা এই গেট তাহলে এই করি চাবি আমার দিয়ে যায় আমি তাহলে এখানেই আচ্ছা হ্যাঁ ঠিক আছে